সপ্তাহ এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে চা বাগানে জমির পাট্টার দাবি তুলে আন্দোলনে নামল আদিবাসী বিকাশ পরিষদ সমিতির প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন। হিন্দু যদি ভাই ভাই গেছে কেন ছাড় নাই পোস্টারকে ঘিরে শুরু হলো নতুন করে রাজনৈতিক চর্চা। এবার আসছে বিস্তারিত সংবাদে। যে পরিমাণ জমিতে চা বাগানের শ্রমিকরা বাগানে বসবাস এবং কৃষিকাজ করছেন সেই পরিমাণ জমির পাট্টার দাবি তুলে আন্দোলনে নামল আদিবাসী বিকাশ পরিষদ সমিতির প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় আন্দোলনকারীরা জমায়েত হয়। এরপরে বিক্ষোভ মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে হাজির হন নেতাকর্মীরা। যদিও পুলিশ বাহিনী আন্দোলনকারীদের জেলাশাসকের মূল গেটের সামনে আটকে দিলে সেখানে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা। এরপরে ইউনিয়নের প্রতিনিধিরা জেলাশাসকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে দাবিপত্র তুলে দেয় ইউনিয়নের নেতাকর্মীরা। তাদের দাবি, তরাই ডুয়ার্স এলাকা জুড়ে রয়েছে অসংখ্য চা বাগান, আর সেই চা বাগানগুলিতে 150-200 বছর ধরে বসবাস করে আসছেন শ্রমিকরা। শ্রমিকরা যে পরিমাণ জমিতে বসবাস করছেন সেই পরিমাণ জমির পাট্টা না দিয়ে সবার ক্ষেত্রে মাত্র 5 ডেসিবেল জমির পাট্টা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অনেকেই বাগানের জমিতে কৃষিকাজ করে রুজি রুটি চালাচ্ছেন। এই কারণে যার যতটুকু জমি সেই পরিমাণ জমির পাট্টার দাবি তোলা হয়। অন্যদিকে চা বাগানে 30% জমিতে টি ট্যুরিজম করা হবে। 2023 সালে রাজ্য সরকার এই নোটিফিকেশন জারি করেছে, সে প্রক্রিয়াও শুরু হয়েছে। এই নোটিফিকেশন লাগু হলে শ্রমিকরা কি টি ট্যুরিজমে কাজ পাবেন সে বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। এছাড়াও ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে এই দিনের আন্দোলন, এমনটাই জানিয়েছেন প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন সেন্ট্রাল কমিটির সম্পাদক বাবলু মাঝি। আর আমাদের আজকে আসার উদ্দেশ্য হলো, আমাদের দীর্ঘদিন থেকে 150-200 বছর থেকে আমাদের চা বাগানে আমরা বসবাস করি, কিন্তু আমাদের যে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ তরফ থেকে অনেকবার আমরা ডিমান্ড করেছিলাম চা বাগানে আমরা বসবাস করি, আমাদেরকে চা বাগানের জমি মালিকানা অধিকার আমাদেরকে দেওয়া হোক। কিন্তু এখন 2023-এ আমরা দেখতে পারলাম একটা নোটিফিকেশন বের হলো, তার মধ্যে আমাদেরকে 5 ডেসিমেল শুধু দেওয়া হচ্ছে। এই যে 5 ডেসিমেল জমি কিভাবে দেওয়া হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কি চা বাগানের জমির জন্য আমাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে। কিন্তু যে 5 ডেসিমেল জমি আমরা কোনোদিন চাইনি। আমাদের যে জমি আছে পুরা আমাদের সম্পূর্ণ জমি, আমাদের ঘর ভিটা আছে, আমাদের খেতি আছে, আমাদের কিচেন গার্ডেন আছে, যত আমাদের পজিশন আছে সব চা বাগান যে যত ওয়ার্কার আছে তাদের যে পজিশন আছে ওই জমির মালিকানা অধিকার আমাদেরকে খতিয়ান দিতে হবে, সেটা নিয়ে দাবি আছে। তারপরে আমাদের দেখতে পাচ্ছি এখন চা বাগানে যে 30% জমি যে টি ট্যুরিজম এলাইড বিজনেস জন্য দেওয়া হচ্ছে, এটা কিভাবে দেওয়া হচ্ছে, কার সাথে এটা আলোচনা হচ্ছে সেটা আমরা জানি না। আমরা দীর্ঘদিন থেকে চা বাগানের জমির জন্য আন্দোলন করছি, আমাদেরকে খতিয়ান জন্য আন্দোলন করছি, কিন্তু ইলিগালভাবে এখন টি ট্যুরিজম পলিসি চা বাগানে যত বসবাস করে যত ওয়ার্কাররা আছে, আদিবাসী ওয়ার্কার আছে, ওখানে নেপালি ওয়ার্কার আছে, অনেক ওয়ার্কার আছে, কিন্তু চা বাগানে এখন অনেক চা বাগান আছে যেটা বন্ধ হওয়ার কাগারে আছে, বন্ধ হয়ে যাচ্ছে। চা বাগানে মালিকরা মিনিমাম ওয়েজ লাগু করতে পারতেছে না, ওয়েজ দিতে পারতেছে না, পিএফ দিতে পারতেছে না, গেজেটি দিতে পারতেছে না। তার মধ্যে ওদেরকে এখন 30% জমি টি ট্যুরিজম অ্যান্ড অ্যালাইড বিজনেস জন্য দেওয়া হচ্ছে। এইটা কিভাবে দেওয়া হচ্ছে? এই টাকাটা কোথায় থেকে আসবে? এই টাকাটা কে দিবে? এখন চা বাগানকে যে ওয়ার্কার আছে যারা দিন কাজ করে 4 ফোর্টনাইট এখনো পেমেন্ট ডিউ আছে অনেক চা বাগানে। এই যে টি ট্যুরিজম এলাইড বিজনেস করে আমাদের কি লাভ হবে? ওইখানে কি রোজগার আমাদের সুনিশ্চিত করা হবে? সেইটা নিয়ে এই যে টি ট্যুরিজম এলাইড বিজনেস 30% হোক বা 15% হোক সেটাকে আমরা বাতিল করার দাবি আছে, সেটা খারিজ করার দাবি আছে। তারপরে আমাদের চা বাগানে মিনিমাম ওয়েজ এতদিন ধরে হয়ে গেছে, মিনিমাম ওয়েজ কমিটি তৈরি হয়ে 10 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মিনিমাম ওয়েজ লাগু হচ্ছে না। এটা মিনিমাম ওয়েজ লাগু করার জন্য আজকে আমরা 3টা দাবি নিয়ে আজকে ডেপুটেশন, আর ওই নিয়ে আমরা এখন ডেপুটেশন দিতে যাচ্ছি। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। হিন্দু হিন্দু যদি ভাই ভাই গেছে কেন ছাড় নাই, আবার কোথায় লেখা হিন্দু হিন্দু ভাই ভাই তবে 100 দিনের টাকা কোথায়? এমনই মন্তব্য লেখা পোস্টারে 6 লাভ ধূপগুড়ি মহকুমা। জানিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। তৃণমূল ভয় পেয়েছে, তাই এমন পোস্টার লাগানোর কাজ করছে বলে কটাক্ষ বিজেপির।
ধূপগুড়ির মূল কেন্দ্র চৌপতিতে যুব তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক পোস্টার লাগানো হয়। হিন্দুদের নিয়েই পড়েছে সমস্ত পোস্টার। উল্লেখ্য, হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বঙ্গ রাজনীতির নতুন আলোচ্য বিষয়। দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে পোস্টার লাগানো হয়। এবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে তৃণমূল পোস্টার লাগিয়েছে। এ বিষয়ে যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি শুভ ঘোষ জানান, বিজেপি পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করেছে। এতে রাজ্যে অসহিষ্ণুতার বার্তা ছড়িয়ে পড়ছে। যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয়, তাহলে কেন বিজেপি হিন্দুদের জন্য আলাদা করে কিছু করছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পশ্চিমবাংলায় যেভাবে একটা ধর্মীয় দল আর কি, মানে যেটা আমাদের বাংলা এবং ভারতবর্ষের তো ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু একটা দল যেভাবে করে চেষ্টা করছে যে ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করার, মানে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ তো বরাবরই হচ্ছে বৈচিত্র্যের মতো ঐক্য এবং নানা ভাষা নানা মতের দেশ আছে, যেখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বিজেপির মতো একটা দল, যেই দলটা ভারতবর্ষের ধর্ম সহিষ্ণুতাকে নষ্ট করার চেষ্টা করছে এবং ভারতবর্ষকে অসহিষ্ণু করার চেষ্টা করছে, বর্তমানে পশ্চিমবাংলাতেও কিন্তু সেই রীতি কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এখন চালু হয়েছে। এই যে ধর্ম, আমাদের মানুষের মধ্যে যাতে ধর্মের যেন একটা সঠিক বাতাবরণ থাকে, ধর্ম নিয়ে যেন মানুষ ভুল না বোঝে, কেউ কারো ধর্মকে ঘৃণা না করে, এর জন্য সারা বাংলা জুড়ে আমাদের একটা প্রচার চলছে। ধূপগুড়ি শহরে লাগালে নাকি কি স্লোগান? দেখুন, আমরা যে স্লোগানগুলো মূলত রেখেছি সেই স্লোগানের উত্তরগুলো আমরা বিজেপির বন্ধুদের কাছ থেকে চাই। যে আবাস যোজনার টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেই যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তবে আবাস যোজনার টাকা কেন হিন্দুরা পাচ্ছে না? যেমন জীবনদায়ী ওষুধ, যেই ওষুধের জিএসটি কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না, তাহলে কি হিন্দুরা আলাদা করে কোন সুবিধাটা পাচ্ছে? যেই সুবিধার জন্য বারবার বলা হচ্ছে, বিজেপি বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই। যেহেতু যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয়, তাহলে গ্যাসের দামে আমরা ছাড় চাই, গ্যাসের থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দামে আমরা ছাড় চাই, মূল্য বৃদ্ধিতে আমরা ছাড় চাই। সমস্ত যে বিষয়গুলো রয়েছে যেটা আমাদের সঙ্গে দৈনন্দিন জীবনে রিলেটেড, সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ছাড় চাই। এদিকে তৃণমূলের এই কাজকে কটাক্ষ করেন বিজেপির টাউন মণ্ডল সভাপতি পাপাই বসাক। তিনি বলেন, তৃণমূলের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। বাংলার সব হিন্দু এক হতে চলেছে, এতেই ভয় পাচ্ছে তৃণমূল, তাই রাজনীতি করছে। তবে যে যাই বলুক, আরও একবার বিধানসভা ভোটে আগে ধর্ম নিয়ে তরজা শুরু হয়েছে দুই রাজনৈতিক দলের মধ্যে, তা বলাই বাহুল্য। ভয় ঢুকেছে তৃণমূলের মধ্যে, ভয় ঢুকেছে। গোটা বাংলার হিন্দুরা আজকে একত্রিত হতে চলেছে। এই মমতা ব্যানার্জিদের যে তোষণের রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে হিন্দুরা যখন এক হচ্ছে, এতদিনে হিন্দুদের কি করে আলাদা করা যায় সেসব মিথ্যা প্রচার করছে এইসব তৃণমূল। আসলে ওরা যে আজকে পোস্টারিং গুলো দেখলাম, হিন্দু হিন্দু ভাই ভাই আবাস যোজনার টাকা যায়, আপনি বলুন এর কোনো মানে আছে? কোনো ভিত্তি নেই এর। আজকে প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলি চালু করছে সেগুলো কিন্তু হিন্দুদের জন্য নয়, হিন্দু মুসলিম সকলের জন্য। আপনারা হিসাব দিচ্ছেন না, আপনারা টাকা চুরি করেছেন, টাকা পাবেন কোথা থেকে? আপনারা হিসাব দিন, যে ন্যায্য হিসাব, যে কেন্দ্র সরকার যে টাকাটা দিয়েছে সেটা কোন খাতে খরচ করেছেন সেই হিসাব দিন, আপনারা সব টাকা পেয়ে যাবে। এসব কিচ্ছু না, এসব তোষণের রাজনীতি। হিন্দুদের এক হতে থেকে তৃণমূলের ভয় ঢুকেছে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে গড়ে তুলতে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে একাধিক স্বনির্ভর গোষ্ঠী করা হয়েছে। বৃহস্পতিবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পুরসভার প্রয়াস হল ধরে বৈঠকে বসল পুর কর্তৃপক্ষ। মহিলারা নিজেরাই যেন স্বনির্ভর হতে পারেন, বৈঠক থেকে উৎসাহিত করার পাশাপাশি ঋণ দেওয়া হচ্ছে বলেই জানানো হয়। ইতিমধ্যে ঋণ পেয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কেউ যদি কেক, আচার, বাতাসা, চানাচুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে স্বনির্ভর হতে চান, তাদের 40,000 টাকা ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। পুরসভার দাবি, পুরো এলাকায় 930টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সদস্য সংখ্যা 12,830 জন। প্রত্যেক সদস্যকে 10,000 টাকা, এছাড়াও 90% স্বনির্ভর গোষ্ঠীকে 1.5 থেকে 2 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হয়েছে। বৈঠক শেষে পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় কি বললেন, শুনে নিন। জলপাইগুড়ি পৌরসভা সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে মহিলাদের সশস্ত্রীকরণ, নারী সশস্ত্রীকরণের জন্য যুগান্তকারী কাজ করেছে। আমরা ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভা, আপনারা জানেন যে 2015 সাল থেকে আমি এই
সেলফ হেল্প গ্রুপ NULM বা ওয়েস্ট বেঙ্গল স্টেট আরবান লাইভলিহুড মিশনের দায়িত্বে রয়েছি এবং এখন অবধি আমরা 12,830টা গ্রুপ করেছি এবং তার 12,830 জন মেম্বার রয়েছে এবং 930টা সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কিন্তু এই 930টা গ্রুপকে রিভলভিং ফান্ড 10,000 টাকা করে দিয়েছি এবং এর মধ্যে 90% গ্রুপকে 1.5 লাখ থেকে 5 লাখ টাকা অবধি তাদেরকে সাবসিডি লোন দিয়েছি, হ্যাঁ, যেটাকে বলে ক্যাশ ক্রেডিট লোন। এবং আমরা এই 12,830 জনের মধ্যে থেকে প্রতিনিধি বাছাই করে আমরা ALF তৈরি করেছি, এরিয়া লেভেল ফেডারেশন, যেখানে আমরা তাদেরকে 25টা এরিয়া লেভেল ফেডারেশন 25টা ওয়ার্ডে আছে, তাদেরকে 50,000 টাকা করে রিভলভিং ফান্ড দিয়েছি এবং আমরা 25টা ALFকে নিয়ে একটা CLF তৈরি করেছি, সিটি লেভেল ফেডারেশন, তাদেরকে 1 লাখ টাকা রিভলভিং ফান্ড দিয়েছি। এবার আরও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই টাকাটা নিয়ে তারা করছেন কি, তারা করবেন কি, তারা নিজেদের মধ্যে লোন দেওয়া নেওয়া করছেন, 1% 2% ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু এতে আলটিমেট সশস্ত্রীকরণ হচ্ছে না। মহিলাদেরকে ইনভলভ করতে হবে এবং তাদের ইনভলভমেন্টের জন্য আমরা যে রাজ্য সরকারের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সিড ক্যাপিটাল লোন তাদের দিতে যাচ্ছি। যেসব মহিলারা কেক, আচার, লাড্ডু, মুড়ি, খোয়া, জ্যাম, জেলি, ফুচকা, এই বিভিন্ন ধরনের বাতাসা, চানাচুর, এই ধরনের ফুড প্রসেসিং করবেন, তাদের গ্রুপ প্রত্যেককে 40,000 টাকা করে লোন এবং ইতিমধ্যে 114টা আমাদের সাবমিট হয়েছে লোন অ্যাপ্লিকেশন, 72টা অ্যাপ্রুভড হয়েছে, 30টা পেন্ডিং এবং এখন অবধি সোনালী গ্রুপ, সাথী গ্রুপ, শান্তি গ্রুপ, মল্লিকা গ্রুপ, আজরা গ্রুপ, অনন্যা গ্রুপ, দক্ষিণেশ্বরী গ্রুপ, এরা এই দেখে নিন প্রায় কেউ 2,80,000, কেউ 1,80,000, কেউ 2 লাখ এরকম করে পাচ্ছে। একটা গ্রুপে ধরুন একটা গ্রুপে 12 জন আছে, তার মধ্যে 6 জন হয়তো এই ফুড প্রসেসিংয়ের কাজ করবেন, পার হেড তারা 40,000 পাবেন এবং এটা ইন্টারেস্ট মাত্র 6%। এবং তারপরে যারা যখন লোকটা শোধ করে দেবেন তার ওয়ার্ডে যে ALFটা থাকলো, এটা ALFকে দেওয়া হয়, তো এক একটা ওয়ার্ডে একটা ALFকে দেওয়া হয় এবং যে ALFটা থাকলো তার কাছে এটা কর্পাস হিসাবে পড়ে থাকবে, কর্পাস, এটা কিন্তু আর সরকার ফেরত নেবে না। তার মানে আবার সেটাকে যারা লোন পরিশোধ করবেন তারা কিন্তু আবার সেটাকে কাজ করতে পারবেন এবং এদের এই যে ফুড প্রসেসিং যারা করেন তারা তো পাচ্ছেন, যারা করেন না তাদের জন্য পৌরসভা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এবং এদের বিভিন্ন মেলায় পাঠিয়ে আমরা মার্কেটিং করানোর চেষ্টা করব এবং এছাড়া সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে আমরা একটা করে হেলথ চেক আপ ক্যাম্প আমরা কিন্তু এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে শুরু করব। এছাড়া আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, সেলফ হেল্প গ্রুপের মহিলারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, তারা কাউন্সিলরকে বলেন, অফিসে আসে, কিন্তু তাদের অনেক সময় মনে হয় যে আরও কাউকে বলা দরকার। তা সেক্ষেত্রে আমি একটা নাম্বার আপনাদের মাধ্যমে দিচ্ছি, 8389845286, 8389845286। 2রা এপ্রিল থেকে এই নাম্বারটি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি চালু থাকবে। সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নানা যা যা সমস্যা হবে তারা এখানে আমার অফিসকে জানাবেন, এটা একদম ব্যক্তিগতভাবে আমি নাম্বারটা দিচ্ছি এবং আমাকে অফিসে জানাবেন, আমি একটা অফিস সেট আপ করছি এবং তার মাধ্যমে আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখব। এর মধ্যে দিয়ে মহিলাদের নারী সশস্ত্রীকরণ এবং একই সাথে নারীদের আর্থিক উন্নয়ন এবং নারীদের উপর সব ধরনের আগ্রাসনকে বন্ধ করবার জন্য আজকে কিন্তু জলপাইগুড়ি পৌরসভা বদ্ধপরিকর এবং আমিও দৃঢ় প্রতিজ্ঞ। ধীমান রায়ের রিপোর্ট, AV নিউজ। ফেসবুকের বন্ধুর সঙ্গে পালিয়ে গেল এক নাবালিকা। প্রেমিকও বয়সে তরুণ, আগেও একবার সেই তরুণের সঙ্গে পালিয়ে গিয়েছিল, তখন মেয়েকে ফিরিয়ে আনতে পারলেও এবার পারেননি, তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন নাবালিকার পরিবার। ঘটনাটি রাজগঞ্জের ভোরের আলো থানা এলাকায় কামাতপাড়া গ্রামে ঘটেছে। ওই তরুণের বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানা এলাকায়। পরিবার সূত্রে খবর, মেয়েটির বয়স 14 বছর। অচেনা ওই তরুণের সঙ্গে তার মেয়ের ফেসবুকে পরিচয়। গত 3রা ফেব্রুয়ারি একবার মেয়েটি নিখোঁজ হয়ে যায়। সে সময় তরুণের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসেন পরিবারের লোকজন, কিন্তু গত 12ই মার্চ মেয়েটি ফের নিখোঁজ হয়। এরপরে পরিবারের লোক খোঁজ নিয়ে জানতে পারেন মেয়েকে রাস্তা থেকে তরুণ তুলে নিয়ে গিয়েছে। পরিবারের লোক সেখানে গেলেও মেয়েকে আর ফিরিয়ে আনতে পারেননি, তাই বাধ্য হয়ে তরুণের বিরুদ্ধে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ। পালিয়ে গেছিল 3 তারিখে পালিয়েছিল, সরস্বতী পূজার দিনটা একটা ছেলের সাথে পালিয়েছিল। তো ছেলে ওখান থেকে নিয়ে আসার পরে আবার ভাগছে। মেয়েটা ভাগলো 14 বছর 2 মাস 3 মাস। কিসে পড়ে? 9-এ পড়তো। শিলিগুড়ি নেতাজি গাছ। বিষয় নিয়ে পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তদন্ত নিচ্ছে না। পুলিশ কি বলছে? পুলিশ বলছে তোমরা দেখো, আমরা দেখতেছি, এভাবে বলতেছে।
কোথাকার ছেলে জানেন? ছেলে কুন্দিবাড়ি, মাথা ভাঙা কুচবিহার কুন্দিবাড়ি। কিভাবে আসলো, পরিচয় হলো কিভাবে? ওরা ফেসবুকে পরিচয় হয়েছে, ফেসবুকে কথা বলতো, মেসেজ করতো, মেয়ে মেসেজ করতো, ও মেসেজ করতো। তারপর থেকে আর যোগাযোগ নেই? তারপর থেকে আর যোগাযোগ নেই। 6 তারিখ লাস্ট হয়েছে, 6 তারিখ। 6 তারিখে যোগাযোগ হয়েছে, 11 তারিখে ভাগছে মেয়ে। মেয়ে কি আপনার একটাই নাকি? মেয়ে আমার একটাই। কিন্তু এখন পুলিশ প্রশাসনের কাছে আমার কি যে আমার মেয়েকে খুঁজে যেন বার করে দিতে পারে। ছেলের বাড়ির সাথে যোগাযোগ করেছে, ছেলে বাড়ি গিয়েছিলাম, ওরা আমাদেরকে আটক করছে। আটক করার পরে তখন ওখানকার পঞ্চায়েত আসছে, পঞ্চায়েত বলে কি সই সংবাদ করতে হবে। তখন ওখানকার পঞ্চায়েত কি বলছিল যে থানা থেকে ফোন করা হোক। তখন ওরা থানায় ফোন করেছিল। থানা ফোন করার পরে বলছিল যে ওদেরকে কেন আটক করা হলো, ওদের মেয়ে হারাইছে, ওরা আসতেই পারে, 100 বারও আসতে পারে, কিন্তু ওদেরকে আটক করা কিসের জন্য আটক করা হলো এভাবে বলছে। তখন আমাদেরকে ছাড়ি দিয়েছে। এখন কি চাচ্ছেন তাহলে? এখন চাচ্ছি আমার মেয়ে খুঁজে বার করতে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জেন্ডারলেস সোসাইটির সম্ভাবনা নিয়ে দুদিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন হল জলপাইগুড়ির আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই সেমিনার। কলেজের তরফ থেকে জানানো হয়েছে, ভুটান এবং কানাডা থেকেও প্রতিনিধিরা এই সেমিনারে অংশগ্রহণ করছেন। প্রত্যেক বছর এই সময়ে কলেজের তরফ থেকে এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা সভার আয়োজন করা হয়। লিঙ্গভেদ না করে যদি সমাজটাকে দেখা যেত তাহলে কেমন হতো, এ বিষয়ে প্রতিনিধিরা আলোকপাত করতে চলেছেন। কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো আমাদের এই ইন্টারন্যাশনাল সেমিনারটা হচ্ছে কারণটা হলো যে টপিকটা নেওয়া হয়েছে আর কি, পসিবিলিটি অফ জেন্ডারলেস সোসাইটি, রিইমাজিনিং দ্য ফিউচার। এই টপিকটার পরে এটা আমরা ভাবছি যে এটা যদি হয় আর কি, যদি আমরা এটা করতে পারি, কারণ এখন তো জেন্ডার বায়াসনেসটা অনেক প্রভাবিত করছে অনেককে, সেটা যদি নির্মূল করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এটা আমাদের করা। এবং আমরা এখানে ইন্টারন্যাশনাল এই কারণেই করছি যে কানাডার একজন আছেন আমাদের এখানে এসেছিলেন, ওনার বক্তব্য হয়েও গেছে, কানাডা থেকে এসেছিলেন এবং ভুটান থেকে 2-3 জন প্রতিনিধি ছিলেন। সেই জন্য লিঙ্গভেদ নিয়ে সমস্যা, লিঙ্গভেদ যদি না হয়, মানে যদি না থাকে আর কি, তাহলে আমরা সোসাইটিকে কীরকমভাবে দেখতে পারি, মানে অনেক বেশি উন্নত দেখব নিশ্চয়ই। সেই কারণেই এটা করা, যে আমরা জেন্ডারলেস করে দিতে চাইছি। যে আমরা বলবো যে, যেমন কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে যখন কারো মানে সন্তান জন্মগ্রহণ করে তখন আমরা কি জিজ্ঞেস করি যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এইটা যাতে না হয়, আপনার সন্তান কেমন আছে এরকম জিজ্ঞেস যাতে করতে পারি, এই জায়গাটা যাতে যেতে পারি আর কি, সেই উদ্দেশ্যেই আমাদের এটা করা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কোচবিহার শহরের এমজেএন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হলো 2 জনকে। জানা গিয়েছে, বুধবার শহরের এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তড়িঘড়ি দমকল বাহিনীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তীতে হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তৎক্ষণাৎ 2 জনকে ধরতে সক্ষম হয় পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর 2 জন পরিজন ধূমপান করতে আগুন জ্বালিয়েছিলেন। সেই আগুনের পিছনে থাকা শুকনো পাতার মধ্যে পড়ে, সেখান থেকেই এই কাণ্ডের ঘটনা ঘটে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখলাম যে বাইরে যে সমস্ত একটু শুকনো পাত্রতা ছিল, সেখানে উপর থেকে সম্ভবত কেউ বিড়ি বা সিগারেট ফেলেছে, তার থেকেই আগুন ধরেছে। তাতে
দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে চলে এসছেন, ফলে কোনো ফার্দার ক্ষতি কিছু হয়নি। এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটা আমাদের দেখতে হবে যাতে শুকনো পাতাগুলো না পড়ে থাকে। আপনি এখন অভিযোগ করছিলেন যে ওয়ার্ড মাস্টার আগে দেখা, আমি মানে ওনাকে খবর দিয়েছি যে ওয়ার্ড মাস্টারের কাছে খবর গেল না আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে খবর গেছে। আমি জানতে চাচ্ছি মানে অ্যাট দ্য আর্লিয়েস্ট তো আমার দমকলকে খবর দিতে হবে, সেখানে কোনো গ্যাপ আছে কিনা আমার জানার প্রয়োজন আছে। তাহলে কি কোনো গাফিলতি মনে হচ্ছে? না না, গাফিলতি তো কিছু না, আমি জানতে চাচ্ছি, তো আমি এসছি তো এখন এসে আমি জানতে চাচ্ছি যে মানে কোনো রকম আমার এখান থেকে খবর যেতে দেরি হলো, মানে আমাদের তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমি আগুনটা নেভাতে না পারি সেটা খারাপ কিছু হতে পারে। সেই কারণে আমাদের পসিবিলিটি হবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দমকল বাহিনীর কাছে খবর যাবে, তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে আসবেন এবং সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান হয়ে গেছে, ছোট একটা ইস্যু ছিল, ওনারা ভালো বলতে পারবেন, সুতরাং হচ্ছে সেটা মিটে গেছে। কিন্তু আমি দেখতে চাচ্ছি যে কিভাবে ওনাদের কাছে খবর দিতে আমার কোনো দেরি হয়েছে কিনা আমি একটু দেখে নিতে চাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দুদিন ব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়িতে। আয়োজনে জলপাইগুড়ি অনুভব নাট্য সংস্থা। সংস্থার তরফ থেকে বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হয়। আগামী 23 এবং 24 মার্চ সোমবার জেলা পরিষদ হলে দুটি নাটক যথাক্রমে আবার বাঞ্ছা এবং নমস্তস্যই মঞ্চস্থ হবে। সকলের জন্যই প্রবেশ অবাধ থাকছে। এ বিষয়ে অনুভব নাট্য সংস্থার সভাপতি তথা পরিচালক সাধন চক্রবর্তী জানান, কলকাতার দুই বিখ্যাত প্রযোজনা সংস্থা থাকছে। নাট্যচর্চাকে অব্যাহত রাখতে অবাধ প্রবেশের ব্যবস্থাও করা হয়েছে। আমরা 23 তারিখ এবং 24 তারিখ এ মাসে রবিবার এবং সোমবার আমরা কলকাতা থেকে দুটি বিখ্যাত প্রযোজনা নিয়ে আসছি এবং সেই প্রযোজনাটা হবে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে। এবং আমরা এখানে নাট্যচর্চাকে অব্যাহত রাখার জন্য এবং দর্শক কমে যাচ্ছে এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা এই প্রযোজনাকে সম্পূর্ণ প্রবেশ মূল্যহীন করেছি, অর্থাৎ প্রবেশ মূল্য নেই, অবাধ প্রবেশের ব্যবস্থা করেছি। এবং বিভিন্ন সার্কেলে যে নাটকের যে জনপ্রিয়তা একসময় ছিল সেই জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য আবার নাট্যপতি মানুষের কাছে, সাধারণ ছেলে মেয়ে, স্কুল কলেজ সর্বত্র আমরা যাচ্ছি একে সাকসেস করার জন্য। যার জন্য প্রশাসন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। কারা কারা অভিনয় করছেন এবং এখানে যারা অভিনয় করছেন তাদের মধ্যে বিখ্যাত হচ্ছেন কলকাতার উত্তর 24 পরগনার সভাধিপতি এবং বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী। উনি দুটো নাটকেই অভিনয় করবেন। প্রথম দিন হচ্ছে আবার বাঞ্ছা, মনোজ মিত্রের বাঞ্ছারামের বাগান নিয়ে নাটক, এবং দ্বিতীয় দিন হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনী নিয়ে হচ্ছে নমস্তস্যই। এতে মুখ্য ভূমিকা অভিনয় করবেন শ্রী নারায়ণ গোস্বামী। সময় কি আছে? সময় আমরা সন্ধ্যা 6টা রেখেছি। 6টার সময় প্রথম দিন উদ্বোধন হবে, দ্বিতীয় দিন 6:30। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চা বাগানে জমির পাট্টার দাবি তুলে আন্দোলনে নামল আদিবাসী বিকাশ পরিষদ সমিতির প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন। হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই পোস্টারকে ঘিরে শুরু হলো নতুন করে রাজনৈতিক চর্চা। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।